তো দ্রুত জানাও। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোনটা ধরবা, মানে কোন চ্যাপ্টার পড়বা? আমরা মনে হয় যতদূর মনে পড়ে চ্যাপ্টার 5 পড়াইতেছিলাম। 2 এর নিয়ম, তুমি কি এই ক্লাসটা ছিলা? যে চ্যাপ্টার 5 যে এগুলো পড়াইছিলাম, যে যোজনী, যোজ্যতা, ইলেকট্রন, তারপরে হচ্ছে আণবিক সংকেত, গাঠনিক সংকেত। আচ্ছা, তাহলে তো হইলোই। ওকে, তাহলে আমরা একটু রিভিশন করি, ঠিক আছে? তো শুরু থেকে একটু রিভাইজ করে নেই। প্রথমে আমরা এই চ্যাপ্টারে পড়ছিলাম যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন মানে কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন গুলাকেই বলতেছে ওই পরমাণু যোজ্যতা ইলেকট্রন। যেমন সোডিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? সোডিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে একটা। তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা। ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা? 7টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে টোটাল 7টা। তারপর যোজনী হচ্ছে কি? যোজনী হচ্ছে কোনো একটা মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য, তাকে ওই মৌলের যোজ্যতা বলে। যোজনী সবসময় প্লাস হয়, আর যোজনী সবসময় কখনোই মাইনাস হয় না। যোজনী সবসময় পূর্ণ সংখ্যায় হবে, কখনো যোজনী ভগ্নাংশ সংখ্যায় হবে না। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা গেল। এখন যোজনী বের করব কেমনে? যোজনী বের করার জন্য আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলা সম্পর্কে ধারণা থাকা লাগবে। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে গ্রুপ নাম্বার 18 এর যে মৌলগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখন আমাদের যতগুলা মৌল আছে সবাই চায় এই নিষ্ক্রিয় গ্যাসগুলার মতো হইতে, কিন্তু সবাই তো আসলে অর্জন করতে পারে না। এখন এই যে হইতে চায়, যতটা ইলেকট্রন সে ত্যাগ করলে বা যতটা ইলেকট্রন গ্রহণ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, তার যোজনী হবে তত। তবে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হওয়া লাগবে। যেমন দেখো হাইড্রোজেন। হাইড্রোজেন কার কাছাকাছি? হাইড্রোজেন হচ্ছে এই যে হিলিয়ামের কাছাকাছি। কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হিলিয়ামের হচ্ছে 2। তার মানে হাইড্রোজেন যদি হিলিয়ামের মতো হইতে চায়, তার কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন লাগবে। তাই হাইড্রোজেনের যোজনী আমরা বলতে পারি 1। যদিও এখানে ইলেকট্রন আসলে গ্রহণ করতে হয়, কিন্তু হাইড্রোজেন নর্মালি ইলেকট্রন গ্রহণ করে না, নর্মালি দান করে। তাও আমরা মনে রাখার জন্য মনে রাখবো যে যোজনী হচ্ছে 1। তারপর দেখো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8। তাহলে অক্সিজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? এই যে নিয়ন আছে। নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে অক্সিজেনকে যদি নিয়নের মতো হইতে চায়, তাকে 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। তাহলে আমরা বলতে পারবো অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2, কারণ তাকে 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগছে। সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? নিয়ন। নিয়নের হচ্ছে 10। তাহলে সোডিয়াম যদি নিয়নের মতো হইতে চায়, তাকে একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে আমরা বলতে পারি 1। সোজা কথায় যতটা ইলেকট্রন গ্রহণ করা লাগে বা ত্যাগ করা লাগে, সেই সংখ্যাটাই হচ্ছে যোজনী। মনে রাখার জন্য এটা মনে রাখবো। যেমন দেখো অ্যালুমিনিয়াম কত? 13। অ্যালুমিনিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? নিয়ন। তাহলে আমরা বলতে পারি নিয়নের মতো হইতে চলে তাকে 3টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাই তার যোজনী হচ্ছে 3। তারপরে দেখো সিলিকন। সিলিকনের কাছাকাছি কে আছে? আর্গনও আছে, আবার তোমার নিয়নও আছে। সিলিকন হচ্ছে 14, আর্গন হচ্ছে তোমার 18, আর নিয়ন হচ্ছে 10। এখন যদি সিলিকন নিয়নের মতো হইতে পারে চাইলে, আবার সিলিকন চাইলে আর্গনের মতো হইতে পারে, তাহলে যার মতোই হোক না কেন, তারা 4টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে বা ত্যাগ করা লাগবে। তাহলে তার যোজনী কত? 4। ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে, ফসফরাস আমরা জানি কত? 15। তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? আর্গন আছে। তাহলে সে আর্গনের মতো হইতে চলে তাকে 3টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। তাই তার যোজনী স্বাভাবিক অবস্থায় হচ্ছে 3। কিন্তু ফসফরাস একটু ব্যতিক্রম ধর্মী আচরণও দেখায়। ফসফরাস কিন্তু চাইলে আবার নিয়নের মতো হইতে পারে। এক্ষেত্রে ফসফরাস ব্যতিক্রম, সবাই কিন্তু এরকম পারে না। তাহলে নিয়নের মতো যদি হওয়া লাগে, তার 5টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তখন ফসফরাসের যোজনী আমরা বলতে পারবো হচ্ছে 5। আচ্ছা, তারপর দেখো পটাশিয়াম। পটাশিয়ামের কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে আর্গন। আর্গনের মতো হইতে চলে তাকে একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে, তাই তো যোজনী হচ্ছে কত? 1। ক্যালসিয়াম হচ্ছে 20। তার কাছাকাছি কে আছে? আর্গন। তাহলে আর্গনের মতো হইতে চলে তাকে কয়টা ত্যাগ করা লাগবে? 2টা ত্যাগ করা লাগবে, তাই তো যোজনী হচ্ছে 2। আচ্ছা, তারপরে কার্বন। কার্বন হচ্ছে 6। কার্বনের কাছাকাছি গ্যাস কে আছে? হিলিয়াম আছে,
আবার হচ্ছে নিয়নও আছে, কার্বন হচ্ছে 6, হিলিয়াম 10, সরি নিয়ন 10, হিলিয়াম 2। তাহলে কার্বন চাইলে নিয়নের মতো হইতে পারে, কার্বন চাইলে আবার হিলিয়ামের মতো হইতে পারে। যার মতোই হোক না কেন, তার 4টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা লাগবে। তাই স্বাভাবিক অবস্থায় কার্বনের যোজনী হচ্ছে 4। তবে কার্বনের একটা ব্যতিক্রম যোজনী আছে, ব্যতিক্রম যোজনী হচ্ছে হচ্ছে 2, এটা মনে রাখবা। তাহলে ব্যতিক্রম যোজনী কার্বনের হয়, ব্যতিক্রম যোজনী ফসফরাসের হয়। তারপর একটা ব্যতিক্রম আছে সালফার। সালফার কত? সালফার হচ্ছে 16। তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? আর্গন 18। তাহলে তার মতো যদি হইতে চায়, সালফারকে 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। তার মানে স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী হচ্ছে 2। আবার দেখো, সালফার যদি নিয়নের মতো হইতে চায়, তাহলে সালফারকে 6টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাই তার আরেকটা যোজনী হচ্ছে 6। এছাড়াও সালফারের একটা যোজনী আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কত? 4। আচ্ছা, এরকম করে আমরা সালফারের বিভিন্ন মৌলের যোজনী গুলা মুখস্থ রাখতে পারি। ওকে। এখন এই যে যোজনী জিনিসটার প্রয়োগ কোথায়, এটাকে আমরা কোথায় প্রয়োগ করতে পারি দেখো। যেমন আমরা যখন সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা লিখি, তখন সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হবে। এখন কয়টা সোডিয়ামের সাথে কয়টা ক্লোরিন যুক্ত হবে, এটা আমরা আসলে বুঝবো কেমন? যখন তুমি সোডিয়াম ক্লোরাইড আমরা লিখবা, যখন আমরা লিখবো, তখন হচ্ছে যার যোজনী তার সঙ্গে বসে না, বসে হচ্ছে আরেকজনের সাথে। যেমন আমরা একটু আগে শিখে আসছি, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনীও 1। সোডিয়ামের যোজনী বসবে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী বসবে সোডিয়ামের সাথে। তাহলে আমরা এখানে অবশ্য 1 আর 1, যখন যোজনী 1 হবে তখন আর বসানোর দরকার হয় না। এই কারণে সোডিয়াম ক্লোরাইডকে শুধু NaCl আকারেই লেখা হয়। এরপর দেখো ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? 2। এটা বসবে কার সাথে? ক্লোরিনের সাথে। আর ক্লোরিনের যোজনী কত? 1। তাই এটা এখানে বসছে। তার মানে 1 তো আর বসানোর দরকার হয় না, আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত বলতে পারি CaCl2। তার মানে বলতে পারি 2টা ক্লোরিন একটা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করে। এরকম করে আমরা কয়টা মৌল কয়টা মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, এটা কিন্তু আমরা যোজনী থেকে খুব সহজেই বুঝতে পারি। তারপর দেখো, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন অ্যালুমিনিয়ামের যোজনী তো 3, কিন্তু ক্লোরিনের কত? ক্লোরিনের 1, তাই হচ্ছে AlCl3। তারপর দেখো, আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড, এখন কার্বনের যোজনী নরমালি কত হয়? 4 হয়। আর অক্সিজেনের যোজনী কত হয়? 2 হয়। এখন মনে রাখবা, যদি এরকম ভাগ করা যায়, ধরো দুইটাই জোড় সংখ্যা বা দুইটাই তোমার বিজোড় সংখ্যা, যদি এরকম ভাগ করা যায়, তখন মনে রাখবা ভাগ করে সবচেয়ে ছোট সংখ্যায় নিয়ে আসতে হবে। যেমন এই 2কে আমরা চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি, 4কেও আমরা চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 1, 4কেও 2 দিয়ে ভাগ করলে আসতেছে 1, সরি 2। তার মানে হচ্ছে CO2, আমরা এইভাবে এরকম করে লিখতে পারি। এখানে কিন্তু C2O4 লেখা যাবে না। আচ্ছা, তারপরে দেখো S2O4, যেমন সালফার ডাইঅক্সাইড, এটাকে যদি আমরা লিখি, সালফারের হচ্ছে নরমালি কত হয়? সালফারের হচ্ছে 4, আর অক্সিজেনের হচ্ছে কত? 2। তাহলে এটাকে তো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি SO2। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, তো এরকম করে আমরা বিভিন্ন মৌলের, যেমন দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, ফসফরাসের যোজনী কত? 5। তাহলে Cl ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে আমরা বলতে পারি PCl5। এখন যোজনী আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে সক্রিয় যোজনী আর একটা হচ্ছে সুপ্ত যোজনী। একটু মন রাখো, যোজনী কয় প্রকার? যোজনী হচ্ছে 2 প্রকার, একটা সক্রিয় যোজনী, একটা হচ্ছে সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী বলতে আমরা কোনটাকে বুঝবো? সক্রিয় যোজনী বলতে সর্বোচ্চ যোজনীকে বুঝবো। কোন যোজনী? সর্বোচ্চ যোজনী। অর্থাৎ দেখো, ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। আর সক্রিয় যোজনী কত? 5। তাহলে সক্রিয় যোজনী থেকে আমরা যদি সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনী বাদ দেই, তাহলে কিন্তু আমরা ফসফরাসের সুপ্ত যোজনী পেয়ে যাব। এখন সক্রিয় যোজনী কত, এটা কেমনে বুঝবো? একটা যৌগ দেখে বুঝতে হবে। যেমন দেখো, এখানে PCl3 লিখছি, এখন এখানে ফসফরাসের যোজনী যোজনী কত? 3। তাহলে এই যৌগে আমি যদি বলি ফসফরাসের সুপ্ত যোজনী কত, তখন তুমি তো জানো ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। আর এই যৌগে হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। এটাই হচ্ছে ফসফরাসের সুপ্ত যোজনী। আচ্ছা, তাহলে আমরা যোজনী দিয়ে কি কি শিখলাম? যোজনী দিয়ে আমরা হচ্ছে আণবিক সংকেত বের করতে পারবো, কে কার সাথে কিভাবে যুক্ত হয় সেটা বের করতে পারবো। তারপরে হচ্ছে আমরা মানে একটা মৌলের সাথে আরেকটা মৌলের যোজনী বসে, এটা শিখতে পারলাম। এখন আসি আমরা আণবিক সংকেত আর গাঠনিক সংকেত।
আণবিক সংকেত তো আগেই বললাম, এই যে এতক্ষণ আমরা যেগুলা শিখে আসছি এগুলো হচ্ছে আণবিক সংকেত। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলাকে বলে আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত কোনগুলোকে বলবো, যখন আমরা এগুলার স্ট্রাকচার দেখবো, মানে কে কার সাথে কেমনে যুক্ত আছে, কয়টা বন্ধনের সাহায্যে যুক্ত আছে, যখন এটা দেখবো এটাকে আমরা বলবো গাঠনিক সংকেত। যেমন দেখো, কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইডের সংকেত তো আমরা জানি CO2, কিন্তু এখানে কার্বন অক্সিজেনের সাথে কিভাবে যুক্ত আছে যদি আমরা এটা জিজ্ঞেস করি, তাহলে এটার অ্যান্সারটা কেমন হবে? মাঝখানে কার্বন থাকে, তার দুই পাশে দুইটা অক্সিজেন থাকে। কিভাবে যুক্ত থাকে? এই যে এগুলাকে বলে বন্ড, এগুলাকে ইংরেজিতে কি বলে? বন্ড, বাংলায় বলে বন্ধন। ঠিক আছে। এখন দেখো, আমরা জানি অক্সিজেনের যোজনী কত? দুই। দুই মানে দুইটা দাগ হবে এখানে। এখানেও সেম, অক্সিজেনের যোজনী দুই, দুই মানে কয়টা? দুইটা দাগ হবে। আর কার্বনের যোজনী কত? চার। এই যে দেখো, কার্বনের দুই পাশে দুইটা করে মোট চারটা দাগ আছে। তাহলে এইখানে কার্বনের যোজনীয় পূর্ণ হয়ে গেল, আবার অক্সিজেনের যোজনীয় পূর্ণ হয়ে গেল। যোজনী পূর্ণ কিন্তু করতে হবে, যোজনী পূর্ণ না করলে কিন্তু হবে না। তারপর দেখো মিথেন, যেমন CH4 এর আমরা স্ট্রাকচার দেখছি। মাঝখানে কার্বন থাকে, তার চারপাশে চারটা হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে CH4 এর স্ট্রাকচার। এখন আমরা জানি হাইড্রোজেনের যোজনী কত? এক। তাহলে দেখো, প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা করে দাগ আছে। তার মানে বোঝা যাইতেছে হাইড্রোজেনের যোজনী এক। আর আমরা জানি কার্বনের যোজনী কত? চার। তাই কার্বনের চারপাশে চারটা দাগ আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এই দাগগুলা কিন্তু শুধু হাইড্রোজেনের না, এগুলা কিন্তু কার্বনেরও। সো আমরা বলতে পারি এখানে কার্বনের যোজনী চার পূর্ণ হয়েছে, আবার হাইড্রোজেনের যোজনীও এক পূর্ণ হয়েছে। তো এই যে গঠনের মাধ্যমে আমরা মৌলগুলাকে দেখতে পারতেছি, এগুলাকে বলতেছে তার গাঠনিক সংকেত। আচ্ছা, এরপরে যখন আমরা আরো এক্সাম্পল দিছিলাম, যেমন দেখো NH3, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিভাবে থাকে? এই যে অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এইটা, অ্যামোনিয়ার স্ট্রাকচার হচ্ছে এইটা NH3। তো এই যে অ্যামোনিয়া যে যুক্ত হইছে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? তিন। আর হাইড্রোজেনের কত? এক। তাহলে দেখো, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে তার হাত আছে, মানে হাত মানে এটা দাগ আছে। আর নাইট্রোজেনের তিনটা দাগ, এই যে একটা, দুইটা, এই তিনটা দাগ, টোটাল তিনটা দাগ। তার মানে নাইট্রোজেনের যোজনীয় পূর্ণ হইলো, আবার হচ্ছে হাইড্রোজেনের যোজনীয় এখানে পূর্ণ হইলো। তারপর দেখো, আমরা এই যে একটা এক্সাম্পল লিখছি, যেমন C3H8। এটার এক্সাম্পল, C3 মানে কার্বন তিনটা আছে, তো কার্বন তিনটা দিয়ে দিলাম, একটা একটা দাগ দিয়ে শুরুতে কার্বন গুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে হাইড্রোজেন যুক্ত করতে হবে। এখন দেখো, আমরা কি জানি কার্বনের হাত কয়টা? একটা কার্বনের হাত হচ্ছে চারটা। তাহলে এই যে এই কার্বনটা দেখো, তার একটা হাত আছে। হাত মানে আমি একটা দাগ বুঝাইতেছি, দাগ গুলাকে নর্মালি হাত বলে। তো একটা হাত, আরো কয়টা হাত লাগে? তিনটা হাত লাগে। তাহলে একটা, দুইটা, তিনটা হাত দিয়ে দিলাম। তারপর দেখো, এই কার্বনের দুইটা হাত আছে দুই পাশে, তাহলে আর কয়টা হাত লাগে? দুইটা হাত লাগে, দিয়ে দিলাম। এই কার্বনের একটা হাত আছে, আরো তিনটা হাত লাগে, দিয়ে দিলাম। এখন এই হাত গুলাতে কে বসবে? ওই যে হাইড্রোজেন গুলা যে বাকি ছিল, সেই হাইড্রোজেন গুলা বসে যায়। এখন হাইড্রোজেন বসলে দেখো, হাইড্রোজেনের যোজনীয় এক এক করে পূর্ণ হয়েছে, কার্বনের প্রত্যেকটার যোজনী চার চার করে পূর্ণ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে C3H8, এই C3H8, এটা একটি নাম আছে, এই নামগুলো একটু লিখে রাখো খাতার মধ্যে। এটাকে বলা হয় প্রোপেন। C3H8 এর নাম কি? প্রোপেন। আচ্ছা, তারপরে দেখো, নি- আমরা ইথেনের স্ট্রাকচার দেখি, C2H6। তাহলে এখানে কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে কার্বন দুইটা দিয়ে দিলাম। এই কার্বনের একটা হাত পূর্ণ হয়েছে, আরো তিনটা হাত লাগে, দিয়ে দিলাম। এই কার্বনেরও একটা হাত পূর্ণ হয়েছে, আরো তিনটা হাত লাগে, দিয়ে দিলাম। হাতগুলাতে কে বসে? হাইড্রোজেন বসে। তো হাইড্রোজেন বসে। এটাকে আমরা বলি নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। তাহলে এটা হচ্ছে ইথেনের আণবিক সংকেত, এটা হচ্ছে ইথেনের আণবিক সংকেত। আর আমরা যেটা লিখলাম এটা হচ্ছে ইথেনের গাঠনিক সংকেত। তো এগুলা লেখো, লেখা শেষ হলে আমাকে বলো।
আচ্ছা দেখো, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা C4H9, তুমি আমাকে এটার গাঠনিক সংকেতটা আঁকা দেখাও তো একটু। তুমি খাতায় এঁকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি দেখতেছি। C4H9 এটার স্ট্রাকচারটা কেমন হবে? দ্রুত করো। হ্যাঁ, গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তো এটা, তাহলে এটার নাম কি? নামটা মনে রাখবা। এটা তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে কার্বনের চারটা, তারপর হচ্ছে কার্বনের চারটা করে হাত পূর্ণ হবে সবগুলার হাইড্রোজেন দিয়ে। এটার নাম মনে রাখো, এটার নাম হচ্ছে বিউটেন, এটাকে বলা হয় বিউটেন। আচ্ছা, তাহলে আমরা আণবিক সংকেত শিখলাম, গাঠনিক সংকেত শিখলাম। আণবিক সংকেত গাঠনিক সংকেতের পরে এখন আসবো আমরা দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম এবং হচ্ছে অষ্টক নিয়ম এবং অষ্টক। আচ্ছা, সো দেখো, দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম বলতে আসলে আমরা কি বুঝবো, এই জিনিসটা এখানে বোঝা জরুরি। এটা এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট জিনিস। দুইয়ের নিয়ম এটা কি? দেখো, আমরা আগেই বলছি যে সকল মৌল চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে, সবাই চায় স্টেবল হইতে। এখন যারা হিলিয়ামের মতো হয়, যারা ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক, যাই করুক না কেন, যারা হিলিয়ামের মতো কাঠামো অর্জন করে, যারা হিলিয়ামের মতো হিলিয়ামের মতো কাঠামো অর্জন করে, অর্জন করে, তারা হচ্ছে দুইয়ের নিয়ম মেনে চলে। তারা দুইয়ের নিয়ম মেনে চলে। দুইয়ের নিয়ম কেন? কারণ ওই যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা তো দুই, তাই এটাকে বলতেছে দুইয়ের নিয়ম। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন লিথিয়াম। লিথিয়ামের নর্মালি কত? 3, 1s2, 2s1। লিথিয়াম কি করে? হিলিয়ামের মতো হওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তখন তার কি হবে? এই ইলেকট্রনটা চলে যাবে, এই ইলেকট্রন চলে গিয়ে শুধু 1s2 থাকবে। তো দেখো, সে কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে। কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তাহলে আমরা বলতে পারি লিথিয়াম হচ্ছে দুইয়ের নিয়ম ফলো করছে। আবার দেখো, এক্সাম্পল হতে পারে, দেখো বেরিলিয়াম। বেরিলিয়াম কত? 4।
তার মানে বেরিলিয়ামের নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। এখন যদি সে হিলিয়ামের মতো হইতে চায়, তাহলে তাকে দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাহলে বেরিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা দেখো, সো আমরা বেরিলিয়াম 2+ এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ হইছে, তাহলে আমরা বলতে পারি 1s2। তার মানে বেরিলিয়াম হচ্ছে 2 এর নিয়ম মেনে চলছে। তারপরে 3 নম্বরে আসি আমরা, বোরন। বোরন কত? 5। তাহলে আমরা বলতে পারি 1s2 2s2 2p1। এটা হচ্ছে বোরনের স্ট্রাকচার। তাহলে বোরন যদি হিলিয়ামের মতো হইতে চায়, বোরনকে 3টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাহলে 3টা ইলেকট্রন ত্যাগ করলে সে কিন্তু হিলিয়ামের মতো স্ট্রাকচার অর্জন করে। তো আমরা বলতে পারি এরা সবাই হচ্ছে 2 এর নিয়ম মেনে চলছে। 2 এর নিয়মের পরে আমরা আসি এবার 8-এর নিয়ম। কারা আসলে 8-এর নিয়ম মেনে চলে? তো 8-এর নিয়ম, 8-এর নিয়মকে অষ্টক নিয়মও বলা হয়। আর আরেকটা নাম হচ্ছে এটার অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম। আচ্ছা, তো অষ্টক নিয়ম কারা মেনে চলে? সোজা কথায় যারা আহ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কারণ কি? দেখো, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। 1s2 2s2, তারপর হচ্ছে 2p6। এখানে একটা কথা বলতে ভুলে গেছি আমি, এটা যারা হিলিয়ামের মতো কাঠামো অর্জন করে বলতে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। শেষ শক্তি স্তরে, শেষ শক্তি স্তরে এই কথাটা অ্যাড করতে হবে। মানে যাদের শেষ শক্তি স্তরে এত সংখ্যক ইলেকট্রন থাকে, তারা হচ্ছে, আচ্ছা এটা 8-এর নিয়মের বেলায় আমরা অ্যাপ্লাই করি তাহলে ইজি হয়। এখন দেখো, যারা 8-এর নিয়ম মেনে চলে, যে সকল পরমাণুর যে সকল পরমাণু শেষ শক্তি স্তরে, শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন থাকে, তারা হচ্ছে 8-এর নিয়ম মেনে চলে। যেমন দেখো, নিয়নের সর্বশেষ শক্তি স্তর মানে কিন্তু আমরা 2 নম্বর শক্তি স্তরকে বুঝতেছি। তাহলে দেখো, এখানে 2টা, এখানে 6টা, টোটাল মিলে কয়টা? নিয়নের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা? 8টা। এখন সবাই চায় নিয়নের মতো হইতে, মানে মানে তার কাছাকাছি যারা আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো সোডিয়াম। ধরো হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের কত? 11। তাহলে স্বাভাবিক অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখন সোডিয়ামের ধর্ম কি? সোডিয়াম চায় নিয়নের মতো হইতে। তাহলে সোডিয়ামের তো 11, সে কি করবে? সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে। তাহলে আমরা বলতে পারি 1s2 2s2 2p6, এই 4টা ইলেকট্রন ত্যাগ করে দিবে। ত্যাগ করার ফলে তার এই যে সর্বশেষ শক্তি স্তর মানে 2 নম্বর শক্তি স্তরে দেখো, 2টা আর 6টা, মোট 8টা ইলেকট্রন হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারতেছি সোডিয়াম অষ্টক নিয়ম মেনে চলছে। এরপরে আমরা আসি আরেকটা এক্সাম্পলে, যেমন ধরো কি হতে পারে, ধরো অক্সিজেন। অক্সিজেন হচ্ছে নর্মালি 8। 1s2 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেনের স্বাভাবিক ইলেকট্রন। এখন সে কার মতো হইতে চায়? নিয়নের মতো হইতে চায়। তাহলে নিয়নের মতো হওয়ার জন্য তার কি করতে হবে? যে দেখো, তার 8 আছে, 10 হওয়া লাগবে, মানে 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ, O2-। তাহলে কি করা লাগবে? 1s2 2s2 2p4 এর জায়গায় হবে কত? 2p6। তাহলে এই যে দেখো, 2 নম্বর শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে 6 আর 2 মিলে 8টা হয়ে গেল। তার মানে অক্সিজেনও কিন্তু অষ্টক নিয়ম মেনে চলছে। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে, যেমন ধরো হইতে পারে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে কত? 17। ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এখন চিন্তা করতে হবে, ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? ক্লোরিন যেহেতু 17, তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে কত? 18। এখন আর্গনের ইলেকট্রন বিন্যাস কি স্বাভাবিক অবস্থায়? আর্গনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6
3s2 3p6। তাহলে দেখো আর্গনের শেষ শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। এই 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টা? 8টা। মোট ইলেকট্রন আছে কয়টা? 8টা। এখন এই ক্লোরিন চায় আর্গনের মতো হইতে, তাহলে ক্লোরিন কি করবে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে সে তার সর্বশেষ শক্তি স্তরে এখন কয়টা আছে বর্তমানে? এখানে ইলেকট্রন আছে এখন 7টা। 5 আর 2 7। তাহলে এখন সে কি করতে চায়? একটা ইলেকট্রন গ্রহণ করে এখন সে আর্গনের মতো হইতে চায়। তার মানে এখন এই যে দেখো 8টা হয়ে গেল। তো তুমি এই সবগুলা উঠাও, এন্ড কোথাও সমস্যা থাকলে আমাকে জানাও। আচ্ছা, এতক্ষণ যা বুঝাইলাম এগুলো কি বুঝছো ঠিকঠাক ঠিকভাবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার আমাদের বইয়ে যাই, দেখি বইয়ে এরপরে তোমাদের কি নিয়ে আলোচনা আছে। আচ্ছা, আমরা অষ্টক আর দুইয়ের নিয়ম পড়ে ফেলছি। আচ্ছা, এর আগে তোমাদেরকে একটা পড়া পড়তে বলছিলাম, তোমরা পড়ছো কিনা জানি না। এই যে এগুলা, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলা পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। যৌগ মূলকের নাম, অ্যামোনিয়াম, সংকেত, এবং হচ্ছে আধান। আধান বলতে এই যে উপরে এই যে একটা প্লাস নাকি মাইনাস, প্লাস বলতে +1 বুঝাইতেছে। তারপরে দেখো এখানে 2 মাইনাস মানে এখানে -2 বুঝাইতেছে। তারপরে এখানে হচ্ছে মাইনাস মানে এখানে -1 বুঝাইতেছে। 2 মাইনাস মানে -2 বুঝাইতেছে। তো এরকম করে যৌগমূলকের নামগুলা, অ্যামোনিয়াম কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, সালফাইড, নাইট্রেট, এই সবগুলা কিন্তু সংকেত, আধান এবং যোজনী সহ মুখস্থ করতে হবে। এগুলা সামনে অনেক বেশি কাজে লাগবে। তো এগুলা কিন্তু মুখস্থ করে নিও। আচ্ছা, অষ্টক এবং দুইয়ের নিয়মের পরে আমাদের বইয়ের আলোচনায় আসি। বইয়ে হচ্ছে আমরা এটাও আলোচনা করে ফেলছি, নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। এই টপিকটা আমরা অলরেডি আলোচনা করছি যে সকল পরমাণু চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে, তাই সবাই স্থিতিশীল হইতে চায়। আচ্ছা, এখানে নিষ্ক্রিয় গ্যাস যারা আছে সবার ইলেকট্রন বিন্যাস করে দিছে। সো এটা একটু শিখে নিন। আচ্ছা, এখন আমরা দেখব রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ। ওকে, তারপরে আমরা দেখব ক্যাটায়ন অ্যানায়ন। আচ্ছা, এরপরে দেখব হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের পরে আচ্ছা আয়নিক বন্ধন। ঠিক আছে, আমরা এখন চলে যাই রাসায়নিক বন্ধন। রাসায়নিক রাসায়নিক বন্ধন বলতে আসলে কি বোঝায়? রাসায়নিক বন্ধন বলতে একটা সিস্টেমকে, একটা স্ট্রাকচারকে বোঝায় যে সিস্টেমের সাহায্যে মৌলগুলা তাদের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক বা দুইয়ের নিয়ম পূর্ণ করে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করে। বন্ধন তৈরির প্রধান উদ্দেশ্য কিন্তু এইটাই যে মৌলগুলা যাতে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো সবাই স্থিতিশীল হইতে পারে, এবং যাতে করে সবাই তাদের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক অথবা দুইয়ের নিয়ম পূর্ণ করতে পারে। এখন তোমরা কিন্তু এই বই থেকে সংজ্ঞাটা পড়ে নিও। রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা বই থেকে পড়ে নিও। রাসায়নিক বন্ধনের প্রকার ভেদে আসি। রাসায়নিক বন্ধন কয় প্রকার?
মোটামুটি রাসায়নিক বন্ধনকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের আরেকটা নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। আর ইংলিশে এটাকে বলা হয় আয়নিক বন্ড। আয়নিক বন্ড। দুই নম্বরে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের ইংলিশ টার্মটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। তারপরে তিন নম্বরটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন। এটার ইংলিশ হচ্ছে মেটালিক বন্ড। এটাকে বলা হয় মেটালিক বন্ড। আরো কিছু বন্ধনের নাম আছে, যেমন আরেকটা বন্ধনের নাম আছে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। দেন আরো আছে, যেমন তোমার আছে নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তারপরে আরেকটা নাম আছে, যেমন এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। বুঝলাম। আমাদের বইয়ে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা আছে। তা আমরা এই তিনটা পড়লেই চলবে, এই তিনটার ব্যাখ্যা বিস্তারিত পড়লেই চলবে, বাকিগুলা আলোচনা জাস্ট জেনে রাখো। বাকিগুলো প্রয়োজন আমরা আলোচনা করব না। আচ্ছা, তো এগুলা লেখা হইলে আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বইয়ে অনুযায়ী, আচ্ছা, রাসায়নিক বন্ধন বন্ধন গঠনের প্রয়োজনীয়তা এটাও কিন্তু আমরা তাহলে আলোচনা করে দিছি। বন্ধন কেন গঠন করতে হবে? যাতে করে মৌলসমূহ মানে স্থিতিশীল হইতে পারে, তারা তারা যেন নিষ্ক্রিয় গ্যাস যেমন সেই রকম কাঠামো অর্জন করতে পারে। এই কারণেই মূলত বন্ধন প্রয়োজন হয়। তো বন্ধনের প্রয়োজনীয়তা তোমরা বই থেকে ডিটেলস পড়ে নিও, আমি সংক্ষেপে বলে দিলাম বন্ধন কেন প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমরা যেটা বিষয় শিখবো সেটা হচ্ছে আমরা যে আয়ন বলি, আয়ন গুলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন, ক্যাটায়ন। আর একটা হচ্ছে অ্যানায়ন। আমরা কখন একটা আয়নকে অ্যানায়ন বলবো, কখন একটা আয়নকে ক্যাটায়ন বলবো, দেখো। প্রথমে আলোচনা করি হচ্ছে আমরা ক্যাটায়ন নিয়ে। ক্যাটায়ন। ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ত্যাগের ফলে, ইলেকট্রন ত্যাগের ফলে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট, যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন উৎপন্ন হয়, আয়ন উৎপন্ন হয়, তাকে ক্যাটায়ন বলে, তাকে ক্যাটায়ন বলে। আচ্ছা, যেমন এক্সাম্পল কি হইতে পারে? ইলেকট্রন ত্যাগ করবে কিন্তু গ্রহণ না। যেমন সোডিয়াম। সোডিয়াম কত? 11। আর ইলেকট্রন মানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। এখন সোডিয়াম, এবার আসি আমরা দেখো অ্যানায়ন। সো অ্যানায়ন কারা? ইলেকট্রন গ্রহণের ফলে কোন মৌল ইলেকট্রন গ্রহণের ফলে যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন উৎপন্ন হয়, আয়ন উৎপন্ন হয়, তাকে অ্যানায়ন বলে। তার মানে ইলেকট্রন এখন গ্রহণ হবে। যেমন অক্সিজেনের কথা বলি, অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2, 2s2, 2p4। অক্সিজেন তো আর কাছাকাছি গ্যাস কার মতো হইতে চায়? নিয়নের মতো হইতে চায়। তাই অক্সিজেনকে দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। গ্রহণ করলে কিন্তু সব সময় মাইনাস দিতে হয়। তাহলে 1s2, 2s2 দুইটা গ্রহণ করছে, তাই 2p6। তাহলে এখন দেখো, এই যে অক্সিজেন যে 2 হয়ে গেল, এটাকেই বলতেছি আমরা অ্যানায়ন। এটাকেই আমরা বলি হচ্ছে অ্যানায়ন। ওকে। সো অক্সিজেন আমরা কি করলাম? এখানে অক্সিজেন স্বাভাবিক অবস্থায় ছিল, তারপর সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে O2- হয়েছে, এটাকে বলতেছে অ্যানায়ন।
আর আমরা যে সোডিয়াম দেখলাম, সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সে সোডিয়াম প্লাস উৎপন্ন হয়েছে। এটাকে বলতেছি তাহলে ক্যাটায়ন, আর এটাকে বলতেছি হচ্ছে অ্যানায়ন। এটাকে বলতেছি অ্যানায়ন। তো মনে রাখবা, ক্যাটায়ন মানে প্লাস বোঝায় আর অ্যানায়ন মানে মাইনাস বোঝায়। তো এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্যাটায়ন শিখলাম, অ্যানায়ন শিখলাম, আর আমরা শিখি হচ্ছে আয়নিক বন্ধন। আজকাল লাস্ট আলোচনা এটা, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কার কার মধ্যে হবে? একদম সহজ ভাষায় বললে, ধাতু এবং অধাতুর সমন্বয়। ধাতু এবং অধাতুর সমন্বয়ে যে বন্ধন তৈরি হয়, যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন বলে। এটা হচ্ছে একদম সহজ ভাষায় সংজ্ঞা, তোমরা অবশ্যই বই থেকে সংজ্ঞাটা পড়ে নিবা। আমি এটা দিচ্ছি তোমাদের বোঝার জন্য। আচ্ছা, ধাতু এবং অধাতু, ধাতু প্লাস অধাতু, এরা মিলে হচ্ছে আয়নিক বন্ধন তৈরি করে। আয়নিক বন্ধন। যেখানে ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু হচ্ছে সেই যে ত্যাগ করছে সেই ইলেকট্রনটা হচ্ছে গ্রহণ করবে। যেমন এক্সাম্পল কি হইতে পারে দেখো, যেমন সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে আমরা সোডিয়ামের স্ট্রাকচারটা আঁকি। দুইটা, সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 3টা আমরা জানি। তাহলে পরবর্তী শক্তি স্তরে থাকে কয়টা? 8টা। এন্ড সর্বশেষ শক্তি স্তরে থাকে কয়টা? একটা। আর আসি আমরা ধরো ক্লোরিন। ক্লোরিন তার প্রথম শক্তি স্তরে থাকে একটা, 2 নম্বর শক্তি স্তরে, আচ্ছা এটাকে আমরা একটু অন্য কিছু দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি, দুইটা। পরের শক্তি স্তরে থাকে হচ্ছে 8টা, এবং পরের শক্তি স্তরে থাকে হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7। এখন আমরা কি জানি? সোডিয়াম হইতে চায় নিয়নের মতো, ক্লোরিন হইতে চায় আর্গনের মতো। এখন সোডিয়াম যদি নিয়নের মতো হইতে চায় তাকে একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে, আর ক্লোরিন যদি আর্গনের মতো হইতে চায় তাকে গ্রহণ করা লাগবে। তাহলে এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনকে দিয়ে দিল, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো, তার ফলে কি হয়ে গেল দেখো, সোডিয়াম হয়ে গেল প্লাস এবং ক্লোরিন হয়ে গেল মাইনাস। ক্লোরিন হয়ে গেল কি? মাইনাস। তাহলে এই যে সোডিয়াম প্লাস হয়ে গেল, ক্লোরিন মাইনাস হয়ে গেল, তারা কিন্তু দুইজনেই এখন অষ্টক পূরণ করে ফেলছে, এবং এরা মিলেই উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। এরা মিলে উৎপন্ন করে কি? সোডিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে আয়নিক বন্ধনের চিত্র। আয়নিক বন্ধন পরীক্ষায় আসলে আমরা এভাবে করে বর্ণনা করি। আরেকটা এক্সাম্পল, যেমন দেখো, আমি এক্সাম্পল নম্বর এটা 1, আরেকটা এক্সাম্পল দিই। যেমন দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের কথা ভাবি, HF। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। আচ্ছা এটা, না এটা হাইড্রোজেন ফ্লোরাইড হবে না, আমরা একটু অন্য ঠিক চাই। ধরো আর কি হইতে পারে, উম, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। আচ্ছা এখন দেখো, ম্যাগনেসিয়াম তার পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে প্রথম শক্তি স্তরে থাকে দুইটা, পরের শক্তি স্তরে থাকে 8টা, এবং সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে দুইটা। দুইটা। আর অক্সিজেন, অক্সিজেনের প্রথম শক্তি স্তরে থাকে দুইটা, পরের শক্তি স্তরে থাকে 8টা। সরি 8টা না, 6টা। কারণ অক্সিজেনের ইলেকট্রনই তো টোটাল 8টা। তাহলে প্রথমে দুইটা, পরের শক্তি স্তরে থাকে কয়টা? 6টা। এ, 6টা। এখন দেখো,
ম্যাগনেসিয়াম হইতে চায় নিয়নের মতো, কারণ তার কাছাকাছি নিয়ন আছে। অক্সিজেনও হইতে চায় নিয়নের মতো। এখন ম্যাগনেসিয়ামকে যদি নিয়নের মতো হইতে চায়, তাহলে তাকে দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। আর অক্সিজেনকে যদি নিয়নের মতো হইতে চায়, তাকে দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম কি করে, তার এই দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ম্যাগনেসিয়াম তাহলে কত হয়ে যাবে? ম্যাগনেসিয়াম হয়ে যাবে 2+, এবং এই অক্সিজেন হয়ে যাবে কি 2-। তাহলে এই দুইজনে মিলে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ম্যাগনেসিয়াম অক্সাইড বুঝলাম কেমনে? এখানে যে শুধু MgO হইছে, এমজির সাথে 2-3 কিছু হয় নাই, আবার ও এর সঙ্গেও 2-3 কিছু হয় না। এটা হচ্ছে ওই যে যোজনী দিয়ে। আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনেরও যোজনী 2। তাহলে দুইজনেরই যে যদি যোজনী 2-2 করে হয়, তাহলে তো সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। এই 2কেও 2 দিয়ে ভাগ করতে পারি, এই 2কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে তো 1 আসে, তাহলে আর 1 তো বসানোর দরকার হয় না, তার মানে MgO। এখন তাহলে আমরা আশা করি আয়নিক বন্ধনটা সম্পর্কে ধারণা পাইছি। আয়নিক বন্ধন হচ্ছে একজন ইলেকট্রন ত্যাগ করবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে, এবং সবসময় ধাতু ত্যাগ করবে, অধাতু গ্রহণ করবে। করে যেই যৌগটা তৈরি হবে, এই যৌগটাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। এই যৌগ, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে একটা আয়নিক যৌগ। ওকে, তো তোমার লেখা শেষ হলে আমাকে জানাও, আর কোথাও কিছু না বুঝতে পারো। ওকে, কোথাও কোনো সমস্যা আছে? সব বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।